বন্ধুরা, কালকের গল্পের কন্টিনিউয়েশন করতে চাই। আপনাদেরকে জানাতে চাই বা তোমাদেরকে জানাতে চাই জীবনের খুব সুন্দর সুন্দর মুহূর্তের কথা, আমার সঙ্গে আমার ভালো লাগার মানুষের কথা, সম্পর্কের কথা, আমার মায়ের কথা, যাকে ছুতে ছুতে আমি আজ খুব তৃপ্তি পেয়েছি। সেই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে বসে আলোচনা করতে চাই। যাই হোক, আমার কথা তো আগেই বলেছি, আমার নাম কৌশিক আর আমার মায়ের নাম দেবশ্রী। পুরো গল্প আবর্তিত হচ্ছে আমার আর আমার মায়ের প্রেম কাহিনী আর ছুতাছুতি নিয়ে। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং আমার সঙ্গে আমার বন্ধু সুদীপ্তর যে ক্লাসে কথা হচ্ছিল সেটা নিয়েই আগের দিন শেষ করেছিলাম, শুরু করছি সেখান থেকেই। আমি আমার জীবনের পুরো ঘটনার পুনরাবৃত্তি করছি। তো আমার পাশে পাশে ক্লাস করছিল সুদীপ্ত হঠাৎ বলে উঠলো যে অনিমা ম্যাম ইজ এ ফাকিং হট মিল্ফ। আমার কথাটা আশ্চর্য লাগলো, কারণ সব কিছুই বুঝলাম একটা ছোট শব্দ ছাড়া, সেটা হলো মিল্ফ। এটা আবার কী জিনিস? মনে দ্বন্দ্ব রেখে লাভ নেই। শটান প্রশ্ন করলাম সুদীপ্তকে, ভাই মিল্ক মানে? সুদীপ্ত ক্লাস করতে করতে বললো, আরে ভাই মিল্ক মানে জানিস না? পর্ন দেখিস না নাকি? আমি বললাম দেখি, বাট অত নোটিস করিনি। বল না ভাই মিল্ক মানে কি? মাদার আই উড লাইক টু ফাক, সুদীপ্তের উত্তর, যেটা শুনে আমার কান ভোঁ ভোঁ করে উঠলো। মাকে চুদতে চাইবো? এ আবার কি কথা? মনে মনে ভাবলাম। আমি আবার সুদীপ্তকে বললাম, এটা কি কথা ভাই? সুদীপ্ত বিরক্ত হয়ে বলল, আরে ভাই, যেসব সুন্দরী বা সেক্সি মহিলা যাদের বয়স আমাদের মায়েদের মতো, ওদেরকে দেখলে যদি চুদতে ইচ্ছা যায় বা ওরা চোদার যোগ্য হয়, তাদেরকে মিল্ক বলে। আমি অনিমা ম্যামের দিকে তাকালাম। হ্যাঁ, ইনি তো আমার মাদের বয়সই হবে, আর এনাকে দেখলেই তো পাড়া অ্যাক্টিভ হয়ে যায়, সুতরাং ইনি হলেন একজন মিল্ফ। মনে একটা উত্তেজনা তৈরি হলো। ভাবলাম তার মানে মৌসুমি ম্যামও মিল্ফ, আর প্রদীপের মা যাকে ভেবে ভেবে এত পিল খুঁচিয়েছি সেও মিল্ফ। আমি একজন মিল্ফ লাভার। তার মানে বুঝতে পারলাম যে আমি একজন মিল্ফ লাভার। হঠাৎ জানি না তখন কেন আমার নিজের মায়ের হাসি ভরা মুখটার কথা মনে পড়লো। বুকটা কেঁপে উঠলো একবার। মনে মনে মায়ের পায়ের কথা ভেবে প্রণাম করে নিলাম, কারণ যদি হয় বয়সে বড়, গড় করে লেগে পড়ো। এভাবেই আমার দিন রাত পেরোতে থাকছিল। সকালে ঘুম থেকে উঠে ক্লাস করতে যাও, দুপুরে টিফিন আওয়ার্সে হোস্টেলের অখাদ্য লাঞ্চ, বিকালে খেলাধুলা, সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আড্ডা, রাতে শুতে যাওয়ার আগে শহর কলকাতা আর আমার মায়ের ভালোবাসাকে মিস করা। আর মাঝরাতে অনিতা ম্যাম আর মৌসুমী ম্যামের কথা ভেবে প্যান্টে মাল ফেলা, এই ছিল আমার কাজ। তারপর প্রায় 3 মাস পর আমাদের কলেজে একবার পেনিং মিটিং হয়, যেখানে সব ছাত্রদের বাবা মাকে ডেকে পাঠানো হয়। তখন আমার বাবা মাও আমার কলেজে আসে। অনেকদিন পর মাকে দেখলাম, মাও আমাকে দেখে ভীষণ খুশি। সেদিন মাকে আমার সুন্দরী লাগছিল কেন জানি না। মা একটা গাঢ় সবুজ রঙের সিল্কের শাড়ি পরে এসেছিল। আমি বাবা মাকে দেখা মাত্রই পা ছুঁয়ে প্রণাম করি। মা আমাকে টেনে তুলে বুকে জড়িয়ে নেয়। মায়ের ভরাট বুকের আমার গাল স্পর্শ হয়। মনে অনেক তৃপ্তি পাই। বাইরে থেকে বেদনা অনেক লাঘব হয়। মায়ের ঘ্রাণ আর নরম বুকের স্পর্শ ছেলেদের মানসিক শান্তি প্রদান করে। এটা আমি এক জায়গায় পড়েছিলাম, আর যেখান থেকে পড়েছিলাম সেগুলো হচ্ছে চটি বই। তারপরে মা আমার দিকে চেয়ে বলে, কিরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না? কি এত রোগা হয়ে পড়েছিস কেন? আমি মাকে কষ্ট দিতে চাই না। কি করে বলবো যে এই হোস্টেলের ক্যান্টিনে তোমার মতো হাতের রান্না কোথায় পাবো? তোমার স্নেহ, মায়া, মমতা বড় মিস করি মা। আমি শুধু বললাম, কই না তো মা, আমি তো একদম ঠিক আছি। তুমি আমায় অনেকদিন পর দেখলে, তাই তোমার এরকম মনে হচ্ছে। আমি ছুটিতে বাড়ি গিয়ে তোমার হাতে রান্না খেয়ে আবার মোটাসোটা হয়ে যাব। মা আমার দিকে তাকিয়ে হাসে। তারপর বাবার সাথে আমার কিছু কথা হয়। অতঃপর বাবা মা দুজনেই কলেজে একাডেমিক বিল্ডিংয়ে চলে যায়। সেখানে প্রায় 1 ঘন্টা মিটিংয়ের পর তারা বাইরে আসে। সেদিন আমার ক্লাস ছিল না, সেহেতু আমি বাইরে তাদের জন্য অপেক্ষা করছিলাম। ভাবলাম মা বাবা হয়তো এবার ফিরে যাবেন, কিন্তু না। মা হঠাৎ আমাকে বলে উঠল, চল তো হোস্টেলটা কেমন একবার দেখে আসি, ওখানের পরিবেশটা কি কেমন। আমি একটু ইতস্তত হয়ে পড়লাম, কারণ এখানে হোস্টেল জীবন তেমন ভালো নেই। তাছাড়া অনেকেই মদখোর গাঁজাখোর আছে, ওদের দেখতে ফেললে খুব অসুবিধা হয়ে যাবে। জানি না বাবা মা এগুলো কে কী নজরে নেবে। হয়তো বাবা বুঝবে, কারণ তিনিও ইঞ্জিনিয়ারিং লাইফ বেঁচে এসেছেন, তিনিও হোস্টেলে থেকেছেন, কিন্তু মা, সে হয়তো এই বিষয়ে অজ্ঞ। কারণ মা বরাবরই ঘর থেকে পড়াশোনা করে এসেছে। মায়ের MA পাসটাও বাড়ি থেকে যাতায়াত করে কমপ্লিট করেছে। সেহেতু মা আমাদের উচ্ছৃঙ্খল ইঞ্জিনিয়ারিং লাইফ মেনে নিতে পারবে না। নিজের আদরের একমাত্র ছেলে এইভাবে থাকে, সেটা দেখলে সে দুঃখ পাবে।
তবুও কিচ্ছু করার ছিল না, মাকে সেখানে নিয়ে যেতেই হলো। হোস্টেলের বিল্ডিংয়ের থেকে রুমের দিকে অগ্রসর হতে লাগলাম। সামনে মা, আর পেছনে বাবা আর আমি। মা নিজের মাথা উঁচিয়ে এদিক ওদিক দেখে নিচ্ছিল। আশ্চর্যের বিষয় এই হলো যে হোস্টেলের বাকি ছেলেগুলো মায়ের দিকে এক নজরে হাঁ করে তাকিয়েছিল আর একে অপরের সাথে কি বলাবলি করছিল, যেন তারা জীবনের প্রথম কোনো মহিলাকে দেখলো। আমার ব্যাপারটা অস্বস্তি করছিল বটে। ওরা কি মেয়ে দেখেনি? ও আমার মা রে ভাই, অন্য কেউ নয়, ওভাবে দেখিস না তোরা, মনে মনে ভাবলাম। তাতে কি হবে, ওই দস্যি বিহারি ছেলেগুলো মানবে? তাদের মুখে দিন রাত মা নিয়ে অশ্রাব্য গালাগালি লেগেই থাকে। যাই হোক, ওদের পাত্তা দিলাম না। তবে আমাদের সেম ইয়ারের কিছু ছেলে বা বন্ধু আবার কনফার্মেশন নেবার জন্য আমার সামনে এসে ফিসফিস করে বলল, হ্যাঁ রে, তোর মা? আমি হেসে ইশারায় বললাম, হ্যাঁ। ওদের বড় বড় চোখ মায়ের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে পড়ছে, সেটা সহজেই বোঝা যায়, কিন্তু কিছু বলার ছিল না। সেদিন মা শাড়িটা বেশ টাইটভাবে পরে এসেছিল মনে হচ্ছিল। আমার মা নিঃসন্দেহে একজন সুন্দরী বাঙালি মহিলা, যেমন তার রূপ তেমন তার ব্যক্তিত্ব। কালচারালি টিপিক্যালি বেঙ্গলি ওমেন বললে যা বলা হয়। তিনি বাংলা সাহিত্যের স্নাতক, রবীন্দ্রনাথ প্রিয় পাঠিকা, যিনি রান্না করতে ভালোবাসেন, গান গাইতে ভালোবাসেন। মায়ের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। মা এখন ফুল টাইম গৃহিণী হলেও খুব একটা মোটাসোটা নয়, হালকা মেদ আছে শরীরে। কেউ দেখলে ধরতে পারবে না মা এখন 43, আর আমার মতো একটা 19 বছরের ছেলে আছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মায়ের ব্যক্তিত্ব, যেটা যে কোনো মানুষকে প্রভাবিত করে, মুগ্ধ করে। মায়ের ঝনঝনে গলার আওয়াজে আমার প্রায়শই রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশ ভালো লাগে। এমন মায়ের গর্ভে যত সন্তান হয় আমি খুব গর্বিত। হোস্টেলে যত মা বাবা এগোতে লাগলো, আমার ভীতি ততই বাড়তে লাগলো। আমি আমার রুমমেটদের মেসেজ করে সব কিছু জানিয়ে দিলাম, কেন কিছু যেন আমার বাবা মা দেখতে না পায়। মনে মনে ভাবলাম ওরা ঠিক সামলে নেবে। এতক্ষণে গোটা কয়েক ছেলে বেশ ভিড় করে চলে এলো, আর ওই কাণ্ড কাণ্ড বলতে ওই একই জিনিস, হাঁ করে মাকে দেখছে। ওদের চোখ দিয়ে যেন অনুবীক্ষণ যন্ত্র, মাকে গিলে খাবে। তখন হঠাৎ একজন আমার কাঁধে হাত রেখে আস্তে করে বলে গেল, তোর মা তো খুব মিষ্টি দেখতে। আমি হেসে ওকে রিপ্লাই দিলাম, থ্যাংক ইউ। এরপর থেকে কমপ্লিমেন্ট আসতেই থাকছে, ভাই আন্টি খুবই সুন্দরী। আমার বিরক্ত লাগছিল, কিন্তু হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছিলাম। এভাবে থাকতে থাকতে হঠাৎ আমার কানে এলো, কৌশিকের মা কি হট রে ভাই, পুরো খান কি। আমি পিছন ফিরে তাকালাম, কে বললো বুঝতে পারলাম না। তারপরে আবার, উফ, সাচ এ হট মিল্ফ, লুক অ্যাট হার অ্যাস, সো বিগ ড্যাম। আবার সেই মিল্ফ কথা কানে এসে রিয়াক্ট করবো ভাবলাম, কিন্তু চুপ করে রইলাম। ওদের একের পর এক কমেন্টস আসতেই থাকলো। আমি শুধু শুনে আর চিনে রাখার চেষ্টা করতে লাগলাম। তারপরের কমেন্টগুলো হলো আরও ভয়াবহ। ওয়াও, গ্রেট অ্যাস ব্রো, নিড টু বি অ্যাস ফ্যাক্ট, ড্যাম, টিপিক্যাল বেঙ্গলি হোর ফিগার, বিগ boobs, big buttock, she has a juicy lips, she must have a juicy asshole bro, কৌশিক be a motherfucker bro, কৌশিক be a motherfucker। কথাগুলো সমানে কানে আসছে, শুধু নিজের ধ্যান সরানোর জন্য মায়ের দিকে দেখছিলাম। মা ততক্ষণে আমার হোস্টেল রুমে প্রবেশ করে গেছে আর আমার রুমমেটসদের সাথে কথা বলছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় মা নিজের শাড়ির আঁচলটা সামনের দিকে করে নিজের পশ্চাৎ দেশকে উন্মুক্ত করে রেখেছিল, যেটা বাইরে থেকে ছেলেগুলো হাঁ করে দেখছিল। ক্ষণিকের জন্য আমার ও নজর সেদিকে চলে যায়। মায়ের সুন্দরী নিটোল নিতম্ব। তড়িঘড়ি নিজের মুখ ঘুরিয়ে নিলাম। ছি ছি, আমি মাকে এভাবে নজর দিচ্ছি? নিজেকে ডাইভার্ট করার চেষ্টা করলাম। তবে নিজের অবচেতন মন শুধু একটা কথাই বলেছিল, উফ মা, সত্যি তোমার নিতম্ব খুবই বড় আর সুন্দরী। মনকে আবার ঘোরাবার চেষ্টা করলাম। এবারে আমি রুমমেটসের দিকে তাকালাম। ওরাও যেন মায়ের সামনে কোনো আশ্চর্য অলীক বস্তু দেখতে পেয়েছে মনে হচ্ছে। এবার মা স্বয়ং ঘুরে গিয়ে আমাকে বলল, এই বাবু, তোর বন্ধুরা বেশ ভালো, খুব মিশুকে, তবে তোদের রুমটা এত নোংরা করে রেখেছিস কেন? পরিষ্কার করিয়ে নিবি, নইলে রোগ ছড়াবে। আমি বললাম, হ্যাঁ মা, এবারে কেয়ারটেকারকে বলো পরিষ্কার করে দিতে। তখনই বাবা বলে উঠলো, এই দেবে, চলো চলো, লেট হয়ে যাচ্ছে, ট্রেনের টাইম হয়ে গিয়েছে। মা বাবার দিকে মুখ ফিরে বললো, ও হ্যাঁ, আমি তো প্রায় ভুলেই গেছি। তারপর মা আমাকে বললো, বাবু এবার আমরা বেরিয়ে পড়ি, তুই বড় হয়েছিস, একটু নিজের খেয়াল রাখিস বাবু, শোনা। আমি শুধু একবার হাসি দিয়ে বললাম, হ্যাঁ মা মনি, আমি ঠিক নিজের খেয়াল রাখবো। তারপর মা আবার আমার বন্ধুদের দিকে তাকিয়ে বলে
তোমরা যেও একদিন আমাদের বাড়ি, আর কৌশিকের সাথে মিলেমিশে থেকো, কেমন? মায়ের আমন্ত্রণ পেয়ে ওরা যেন গদগদ মুখে সবার হাসি। বলে, হ্যাঁ কাকিমা, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার সাথে আলাপ করে আমাদের ভীষণ ভালো লাগলো, আপনি একদম চিন্তা করবেন না, কৌশিক আমাদের ভালো বন্ধু এখন। এরপর মা বাবা হোস্টেল থেকে বেরিয়ে পড়লো। রাস্তায় ট্যাক্সিতে ওঠার আগে মা আমাকে হাত খরচের জন্য এক্সট্রা 2,000 টাকা দিল, বললো এটাই নিজের কাজে রাখ, কাজে দেবে। তারপর মা আর বাবা দুজনেই বেরিয়ে গেল ট্রেন ধরার জন্য। বন্ধুটা এখনো পর্যন্ত দেখলে যে আমার মায়ের এফেক্ট কি আমার বন্ধুদের উপরে। আগামী দিনে দেখবে যে এই ব্যাপারটা নিয়ে আমি কত দূর এগিয়ে চলেছিলাম, আর কীভাবে নিজেকে ধীরে 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 ওই পথে পা বাড়িয়েছিলাম। সেটা জানার জন্য তোমরা সব আমার সঙ্গে থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর আর এই আমাকে এক বন্ধু কমেন্ট করেছে যে মাকে প্রেগনেন্ট করার টিপস পোস্ট করো। আমি নিজেই করেছি সেটা, আমি নিজেই আমার মাকে প্রেগনেন্ট করে দিয়েছিলাম। সেটা কীভাবে করেছিলাম, আপনারাও কী করে করতে পারবেন সেটা আমি নিশ্চয়ই জানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থেকো বলি, খুব আপন করে নিচ্ছি সবাইকে, কারণ এত সুন্দর জীবন আমি পেয়েছি, সবার সঙ্গে ভাগ করে নিতে চাই, আর তোমাদেরকেও একটা সুন্দর জীবন দেবো, এটাই আশা রাখি। আজকের জন্য এই পর্যন্ত। কালকে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, আরও আনন্দ হবে, আরও ফ্যান্টাসি হবে। বাই, গুড নাইট।